নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আমি আপনাদেরকে এসবিআই লাইফের নতুন একটি স্কিম নিয়ে কথা বলবো, যেটির নাম হচ্ছে স্মার্ট প্লাটিনা ইয়াং অ্যাচিভার। এই প্ল্যানটিতে কি কি সুবিধা আছে আগে আমরা জানবো। চাইল্ড প্ল্যান মূলত কি হয়, আগের দিন আমি সুকন্যা সমৃদ্ধি নিয়ে বলেছিলাম, তখনই বলেছিলাম একটি বাচ্চাদের ছেলেদেরকে বা সবার জন্য করা যাবে সেরকম স্কিম নিয়ে আলোচনা করব। সেইভাবেই আজকে আমি স্মার্ট প্লাটিনার কথা বলছি। স্মার্ট প্লাটিনা ইয়াং অ্যাচিভার হচ্ছে বাচ্চাদের স্কিম, এবং এটি 0 বয়স থেকে মিনিমাম 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের করানো যায়। তবে সব থেকে ভালো হচ্ছে 0 থেকে 7 বছরের মধ্যে যদি করেন, তাহলে কিন্তু আপনাদের টাইম পিরিয়ডটা যত বেশি পাবে তত কিন্তু ম্যাচুরিটি বেনিফিটটা আপনারা বেশি পাবেন। সেজন্য সবসময় এই প্ল্যানটিতে 0 থেকে 7 বছরের মধ্যে করলেই ভালো হয়, মানে করানো যাবে 15 বছর পর্যন্ত। এছাড়া কি আছে, এই প্ল্যানটিতে কিন্তু বাবা মা ছাড়া, এতদিন কি হতো গার্জেন বাবা মার সঙ্গে চাইল্ড প্ল্যান করানো যেত, এই প্ল্যানটিতে বাবা মা ছাড়া তার লিগাল গার্জেন, মানে দাদু দিদা যদি চাইছে নাতির জন্য টাকা জমাবো, আগে দেওয়া যেত না নাতির জন্য টাকা, দাদু হয়তো পয়সা দিতেন কিন্তু দাদুকে সঙ্গে রাখা যেত না, তাহলে কি হতো বাবা বা মাকে রাখতে হতো গার্জেন হিসাবে। এখন কিন্তু এই স্কিমটার ক্ষেত্রে দাদু বা দিদা, দাদু বা ঠাকুমা, যে কেউ লিগাল গার্জেন কিন্তু এখানে রক্তের ব্লাড সম্পর্ক, সে কিন্তু এখানে এই চাইল্ড প্ল্যান কিন্তু করতে পারবে বা টাকা দিতে পারবে নাতিকে, দাদু তো নাতিকে কিন্তু টাকা দিতে পারবে। এখানে সব থেকে দুর্দান্ত ফিচার্স হচ্ছে ওয়েভার বেনিফিট আছে, প্রিমিয়াম ওয়েভার বেনিফিট। প্রিমিয়াম ওয়েভার বেনিফিটটা কিরকম, আমি যদি একটু লিখে লিখে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নিলাম সোহম, সোহমের বয়স 3 বছর, সোহমের বয়স 3 বছর, 3 বছর বয়স, এবং এই স্কিমটিতে 7 বছর জমা দেওয়া যেতে পারে, 7 বছর অথবা 10 বছর। 7 বছর প্রিমিয়াম টার্ম নিতে পারি, 10 বছর প্রিমিয়াম টার্ম নিতে পারি। তাহলে 10 বছর যখন আমি প্রিমিয়াম টার্ম নিচ্ছি, তখন কি হচ্ছে, সোহমের বয়স 3 বছর থেকে প্রিমিয়াম দিতে আরম্ভ করলে 12 বছরে কিন্তু লাস্ট প্রিমিয়াম দেওয়া হবে। 10 বছরের টার্ম, 10 বছর প্রিমিয়াম পেইং টার্ম, মানে আমি প্রিমিয়াম দিতে থাকবো, 10 বার এরকম প্রিমিয়াম দিতে থাকবো, 12 বছর পর গিয়ে আমার 10টা প্রিমিয়াম দেওয়া শেষ হয়ে যাবে। এরপর ম্যাচুরিটি বেনিফিট কি আছে, 15 বছরের ম্যাচুরিটি আছে। 15 বছর মানে 3 বছর প্লাস 15 বছর, 18 বছর ম্যাচুরিটি, অথবা 20 বছরের ম্যাচুরিটি আছে, মানে 23-এ গিয়ে ম্যাচুরিটি নিতে পারি। আমরা যেহেতু চাইল্ড প্ল্যান নিচ্ছি, আমরা কিন্তু 15 বছরে গিয়ে ম্যাচুরিটি নেবো, মানে 10 বছর দিলাম, 5 বছর অপেক্ষা করলাম, 18 বছর বয়সে গিয়ে আমি এখানে ম্যাচুরিটি নিলাম। সোহমের 18 বছর বয়সে গিয়ে আমি এখানে টাকাটা কিন্তু ম্যাচুরিটি নিলাম। তাহলে আমাকে দিতে হচ্ছে কত বছর, পলিসি প্রিমিয়াম টার্ম 10 বছর, আর পলিসি টার্ম হচ্ছে 15 বছর। সোহম, সোহমের দাদু সোহমের জন্য করেছে, তাহলে সোহমের দাদুর আমি বয়স ধরে নিচ্ছি বর্তমানে 50 বছর। সোহমের দাদুর বয়স বর্তমানে 50 বছর, তাহলে সোহমের দাদুর 59 পর্যন্ত তাকে প্রিমিয়াম দিতে হচ্ছে, 59 পর্যন্ত প্রিমিয়াম দিতে হচ্ছে। আর কি হচ্ছে 64, সোহমের দাদুর যখন 64 বয়স হচ্ছে বা 65, যখন 65 বয়স হচ্ছে তখন কিন্তু ম্যাচুরিটি হচ্ছে। এটা সোহমের বয়স, সোহমের বয়স, আর এটা সোহমের দাদুর বয়স। সোহমের দাদু তার নাতির জন্য একটি পলিসি নিয়েছে, পলিসিটার নাম কি, এসবিআই লাইফ ইয়াংস্টার অ্যাচিভার। তাহলে কত বছর প্রিমিয়াম দিচ্ছে, 10 বছর প্রিমিয়াম দিচ্ছে, 15 বছরে ম্যাচুরিটি নিচ্ছে। তাহলে এই 50 বছর থেকে সোহমের দাদু যদি প্রিমিয়াম দিতে আরম্ভ করে, এখান থেকে এই 59 বছর বয়সের মধ্যে প্রিমিয়াম দেবার মধ্যে যদি সোহমের দাদুর আনসার্টেনলি কোনো দুর্ঘটনা ঘটে, যদি আনসার্টেনলি এই 10 বছর প্রিমিয়াম পেইং টাইমের মধ্যে যদি সোহমের দাদুর কোনো আনসার্টেনলি দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু আর প্রিমিয়াম দিতে হচ্ছে না। আমি ধরে নিলাম সোহমের দাদু 3 বছর প্রিমিয়াম দিয়েছে, 50 বছরে একবার দিয়েছে, 51 বছরে একবার দিয়েছে, 52 বছরে একবার দিয়েছে, আর দিতে পারেনি,
এখানে উনি মারা গেছেন, পরের প্রিমিয়ামটা দেওয়ার আগে উনি মারা গেছেন, তাহলে কি হবে, এরপর থেকে কিন্তু কোনো প্রিমিয়াম আর ভরতে হবে না। এই প্রিমিয়ামটা SBI লাইফ থেকে ভরে দেওয়া হবে। এবং 3টে প্রিমিয়াম দিয়েও সোহম তার 18 বছর বয়সে গিয়ে যে টাকা ম্যাচুরিটি পাবার কথা সেই টাকায় ম্যাচুরিটি পাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি। চাইল্ড প্ল্যানে কি হয়, আমরা কেন বাচ্চাদের জন্য কেন আমরা অন্য কোনো স্কিম করতে চাই না বা অন্য কোনো স্কিম করতে বারণ করি? বাচ্চাদের জন্য সবসময় চাইল্ড প্ল্যানই জরুরি। কেন চাইল্ড প্ল্যান জরুরি? কারণ আমি কি ভাবছি, আমরা ভাবছি যে বাচ্চাটি সোহম পড়াশোনা করবে, সে 18 বছর বয়সে গিয়ে হায়ার এডুকেশন নেবে, তখন তার টাকার দরকার। সোহমের 18 বছর বয়সে গিয়ে ইয়াংস্টার হচ্ছে প্ল্যানটার নাম, স্মার্ট প্লাটিনা ইয়াংস্টার অ্যাচিভার। তাহলে আমরা কি ভেবেছি যে সোহম 18 বছর বয়সে গিয়ে ডাক্তার হবে, সোহম 18 বছর বয়সে গিয়ে ডাক্তার হবে বা হায়ার এডুকেশনে ইঞ্জিনিয়ার হবে, তাহলে তখন টাকা লাগবে। সেখানে সোহমের দাদু টাকা জমাচ্ছে সোহমের জন্য, আনসার্টেনলি যদি কোনো দুর্ঘটনা হয় তখন কিন্তু কোনো টাকা আর দিতে হচ্ছে না। সব থেকে বড় সুবিধা এই প্ল্যানের এটি। আর কি আছে, শুধু মারা গেলেই না, পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে যায়, মানে অঙ্গহানি যদি হয় তাহলেও কিন্তু প্রিমিয়াম ওয়েভারের সুবিধা আছে। এটা চুরি যে বাচ্চার জন্য যখন করেছি, তাহলে গার্জেন যদি কোনো কারণে না থাকে তার কিন্তু পড়াশোনা আটকাবে না, সে কিন্তু আবার টাকা পাবে। এবার আমি একটা ছোট্ট একটা অ্যামাউন্ট প্রিমিয়াম নিয়ে একটু বিশদে একটু বলি, মানে কত টাকা কিভাবে ভরতে হবে আর কত টাকা পাবে। সোহমের বয়স বলেছি 3 বছর, সোহমের বয়স 3 বছর, তাহলে আমাকে দিতে হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10। আমি এই 10 বছর প্রিমিয়াম ভরলাম, কত? 3 লক্ষ টাকা করে ভরলাম। আমি 10 বছর 3 লাখ টাকা করে ভরলাম। সোহমের দাদু সোহমের জন্য 3 লাখ টাকা করে ভরেছে। কতদিন দিচ্ছে? 10 বছর। ভালো করে প্ল্যানটা কিন্তু শুনবেন, হ্যাঁ। এবার কি আছে, 11, 12, 13, 14, 15। 11 বছর দিতে হচ্ছে না, 12 বছর কোনো দিতে হচ্ছে না, 13 বছর দিতে হচ্ছে না, 14 বছর দিতে হচ্ছে না, 15 বছর দিতে হচ্ছে না। যেই 15 বছর কমপ্লিট হলো, 16 নম্বর বছর বা 15 বছর শেষেই এখানে কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্ট একদম গ্যারেন্টেড 52,36,500 টাকা। এটা কিন্তু গ্যারেন্টেড ম্যাচুরিটি। এই প্ল্যানটিতে কিন্তু যদি 2 লক্ষ টাকার বেশি প্রিমিয়াম দেওয়া হয়, 6.5% গ্যারেন্টেড অ্যাডিশন, 6.5% কিন্তু গ্যারেন্টেড অ্যাডিশন। ব্যাংক বা পোস্ট অফিসে যদি আমরা কোনো প্রোডাক্ট নিয়ে রাখি বা কোনো যদি ফিক্সড ডিপোজিট করি, সেক্ষেত্রে কি হয়, মানে অন্যান্য প্ল্যানের থেকে এই প্ল্যানটা কেন পার্থক্য? ব্যাংক বা পোস্ট অফিস যদি আমি ট্যালি করি, ব্যাংক বা পোস্ট অফিস যদি আমি ট্যালি করি, কি হবে, আমি সোহমের জন্য 3 লক্ষ টাকা করে এফডি করলাম, 3 লক্ষ টাকা করে এফডি করছি, ব্যাংক এফডি করছি আমি 3 লক্ষ টাকা করে। আমি পোস্ট অফিসে গেলাম বা ব্যাংকে গেলাম, 3 লক্ষ টাকা করে ব্যাংকে আমি এফডি করছি, এফডিতে 3 লক্ষ টাকা করে করছি। সেক্ষেত্রে কি হবে, এবছরের ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5% বা হ্যাঁ 6.5%। তাহলে পরের বছর ইন্টারেস্ট তো 6.5% নাও থাকতে পারে। ইন্টারেস্ট তো আপনারা প্রত্যেক বছরই কমাবার একটা করে, তাহলে ইন্টারেস্ট তো পরের বছর 6.5% নাও থাকতে পারে, তখন তো ইন্টারেস্ট কমতে পারে। ইন্টারেস্ট রেট, তাহলে আমি বাচ্চার জন্য রাখছি যে সোম 18 বছর বয়সে গিয়ে তার একটি পড়াশোনার জন্য 50 লক্ষ টাকার ফান্ড লাগবে, তাহলে আমি তো এভাবে করতে পারি না। এভাবে করলে কি হয়, আমার কিন্তু ইন্টারেস্ট যদি কমে যায় আমি কিন্তু ম্যাচুরিটিতে গিয়ে টাকা কম পাবো। এখানে কি হচ্ছে, আমাকে 6.5% কিন্তু গ্যারান্টেড লিখে দিচ্ছে, যেটা আমার এফডিতে আগামী 15 বছরের জন্য গ্যারান্টেড থাকছে না। সর্বোচ্চ 10 বছরের এফডি করা যায়, সর্বোচ্চ 10 বছরের এফডি করা যায়, 15 বছর কিন্তু আমি গ্যারান্টেড পাচ্ছি না। সেজন্য আমি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এফডি পরামর্শ দেব না। এবার আমি ধরে নিলাম আমি
যে এফডিতে যাচ্ছি না, আমি শেয়ার মার্কেটে যাচ্ছি। শেয়ার মার্কেট, আমি ইউনিট লিঙ্ক প্ল্যানে গেলাম। আপনি বলুন তো, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কি ছেলে খেলা করা যায়? সোহম আজকে 3 বছর বয়স, ওর যখন 18 বছর বয়স হবে, সেই সময় যদি মার্কেট ডাউন হয়ে যায়, আমরা তো দেখেছি করোনার সময় কি হারে মার্কেট ডাউন হয়েছিল, নোটবন্দির সময় কি হারে মার্কেট ডাউন হয়েছিল। পরে মার্কেট উঠেছে, অবশ্যই উঠেছে, কিন্তু যখন আমি দেখলাম যে সোহম 18 বছর বয়স হয়েছে, ডাক্তারিতে চান্স পেয়েছে, সে তার দাদুকে ফোন করে বলছে, দাদু আমার কালকে এই 50 লক্ষ টাকা মতো টাকা দরকার, বা ইমিডিয়েট 10 লক্ষ টাকা ফার্স্ট সেমিস্টার টাকা দিতে হবে। তখন আপনি দেখলেন আপনার শেয়ার মার্কেটের টাকাগুলি বা আপনার মিউচুয়াল ফান্ডের টাকাগুলি ফান্ড ভ্যালু, মার্কেট পড়ে গিয়ে ফান্ড ভ্যালু কমে গেছে। তা আপনি কি অপেক্ষা করবেন কখন ফান্ড ভ্যালুটি বাড়বে তারপর আপনি টাকাটা ভাঙিয়ে তারপর দেবেন? সেটা তো করা যায় না, না? তাই বাচ্চাদের এডুকেশনের জন্য কিন্তু শেয়ার মার্কেটেও বা মিউচুয়াল ফান্ডেও কিন্তু আমি বারণ করব। ব্যক্তিগত আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আমি বাড়িতে 0 থেকে 7 বছর, 15 বছর পর্যন্ত করা যায়। যদি 0 থেকে 7 বছর পর্যন্ত বাচ্চার বয়স হয়, অবশ্যই এই চাইল্ড প্ল্যানটা নিয়ে রাখুন। এই চাইল্ড প্ল্যানটিতে মিনিমাম 50,000 টাকা থেকে করা যায়, মিনিমাম 50,000 টাকা। মাসে 4,500, এরকম কিছু, 4,442 মান্থলিতে। যদি মান্থলি করেন 4,442। যদি এরপরে আপনাদের কারো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বলবো বিশদে জানতে গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ। ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন, আর পুরনোরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। অনেকেই তো চাইল্ড প্ল্যান সম্বন্ধে জানে না, একটু আপনারা যদি শেয়ার করে দেন তারা জানবে। নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই কাজের জিনিস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, আর পুরনো যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোদী সরকারের একটি দুর্দান্ত স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটি 2000 মোদী সরকার ঘোষণা করেছিলেন বাচ্চাদের জন্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কি? সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কাদের জন্য? সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কাদের কাদের করা প্রয়োজন এবং এতে কি লাভবান হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানব। আমরা নামটির মধ্যেই কিন্তু আমাদের অর্থ লুকিয়ে আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা মানে মেয়েদের স্কিম, মেয়েদের জন্য ভেবেছেন সরকার। ভারতবর্ষের সবথেকে বেশি ইন্টারেস্টযুক্ত একটি স্কিম। এই স্কিমটিতে 0 থেকে 10 বছরের বয়সের মধ্যে বাচ্চা মেয়েদের আমরা করাতে পারবো। এই স্কিমটি কেন করা কত জরুরি? এই স্কিমটি চক্রবৃদ্ধি হারে ব্যাংকের ইন্টারেস্ট দেয়। চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট দেয় কত? বর্তমান ইন্টারেস্ট হচ্ছে 8.2%। সুকন্যা সমৃদ্ধি স্কিমে আমি মিনিমাম একটি অ্যাকাউন্ট খুলতে গেলে 250 টাকা দিয়ে আমি খুলতে পারবো। মিনিমাম 250 টাকা যদি আমার থাকে, আমি ব্যাংক বা আপনাদের বাড়ির পাশে যে পোস্ট অফিস সেখানে গিয়ে কিন্তু আমি সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি নিতে, 100 টাকা দিয়ে আমি খাতাটা শুরু করতে পারবো। আর ম্যাক্সিমাম একটি বছরে ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি স্কিমে জমা করা যায়। এবং এই স্কিমে সুবিধা হচ্ছে যে 80C তে আমি 1.5 লক্ষ টাকাতেই আমি ছাড় দেখাতে পারবো। উদ্দেশ্য কি সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের উদ্দেশ্য? বাচ্চা মেয়েরা তারা হায়ার এডুকেশন নেবে। মানে কি হচ্ছে, আমাদের গ্রামের দিকে 18 বছর বা তার নিচে 15 বছর, 14 বছর, 13 বছর আমরা দেখে এসেছি অনেক সময় কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে বাচ্চাদেরকে তার বাবা মা, গরিব বাবা মা, তারা পড়াশোনা করাতে পারছে না। পড়াশোনা যখনই শিক্ষার অভাব থাকবে, যখনই শিক্ষিত না হবে, তখনই কিন্তু বিয়ের প্রবণতা আসবে বা মেয়েটিকে জোরপূর্বক বা বলপূর্বক তাকে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া গ্রামের দিকে কিন্তু হচ্ছিল। সেই কথা মাথায় রেখে গোটা মিনিমাম যদি 250 টাকা করেও জমায়, তার 18 বছর বয়সে গিয়ে বা 21 বছর বয়সে গিয়ে পড়াশোনা পারপাসে বা বিয়ের জন্য একটি
অনেক টাকার পুঁজি জমা হবে। নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই কাজের জিনিস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, আর পুরনো যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোদী সরকারের একটি দুর্দান্ত স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটি 2000 মোদী সরকার ঘোষণা করেছিলেন বাচ্চাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা। সেই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম নিয়ে আজ কথা বলবো। আর তার আগে জানবো সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কি, সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কাদের জন্য, সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কাদের কাদের করা প্রয়োজন এবং এতে কি লাভবান হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো। তাহলে প্রথমে আমরা জানবো যে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কি। আমরা নামটির মধ্যেই কিন্তু আমাদের অর্থ লুকিয়ে আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা মানে মেয়েদের স্কিম, মেয়েদের জন্য ভেবেছেন সরকার। ভারতবর্ষের সবথেকে বেশি ইন্টারেস্টযুক্ত একটি স্কিম। এই স্কিমটিতে 0 থেকে 10 বছরের বয়সের মধ্যে বাচ্চা মেয়েদের আমরা করাতে পারবো। মনে রাখবেন যে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের বয়স কি, বয়স হচ্ছে এজ হচ্ছে যদি যেদিন আমি জন্ম সার্টিফিকেট হাতে পাবো সেদিন থেকে 0 থেকে আন্ডার 10 10 বছর বয়সী বাচ্চাদের মধ্যে আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি করাতে পারবো। এই স্কিমটি কেন করা কত জরুরি? এই স্কিমটি চক্রবৃদ্ধি হারে ব্যাংকে ইন্টারেস্ট দেয়। চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট দেয় কত? বর্তমান ইন্টারেস্ট হচ্ছে 8.2%। বর্তমান ইন্টারেস্ট হচ্ছে 8.2%। এর সাথে কি আছে, সুকন্যা সমৃদ্ধি স্কিমে আমি মিনিমাম এখন একটি অ্যাকাউন্ট খুলতে গেলে 250 টাকা দিয়ে আমি খুলতে পারবো। 250 টাকা দিয়ে আমি খুলতে পারবো। মিনিমাম 250 টাকা যদি আমার থাকে, আমি ব্যাংক বা আপনাদের বাড়ির পাশে যে পোস্ট অফিস সেখানে গিয়ে কিন্তু আমি সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি নিতে 100 টাকা দিয়ে আমি খাতাটা শুরু করতে পারবো। আর ম্যাক্সিমাম একটি বছরে ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি স্কিমে জমা করা যায়। এবং এই স্কিমে সুবিধা হচ্ছে যে 80C তে আমি 1.5 লক্ষ টাকাতেই আমি ছাড় দেখাতে পারবো। উদ্দেশ্য কি সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের উদ্দেশ্য কি? সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের উদ্দেশ্য মূলত প্রধান উদ্দেশ্য যে আমাদের বাড়ির বাচ্চা মেয়েরা তারা হায়ার এডুকেশন নেবে। মানে কি হচ্ছে, আমাদের গ্রামের দিকে 18 বছর বা তার নিচে 15 বছর 14 বছর 13 বছর আমরা দেখে এসেছি অনেক সময় কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে বাচ্চাদেরকে তার বাবা মা, গরিব বাবা মা, তারা পড়াশোনা করাতে পারছে না। পড়াশোনা যখনই শিক্ষার অভাব থাকবে, যখনই শিক্ষিত না হবে, তখনই কিন্তু বিয়ের প্রবণতা আসবে বা মেয়েটিকে জোরপূর্বক বা বলপূর্বক তাকে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া গ্রামের দিকে কিন্তু হচ্ছিল। সেই কথা মাথায় রেখে গোটা ভারতবর্ষের কথা মাথায় রেখে, মানে শুধু যে আমার এলাকায় না, গোটা ভারতবর্ষের মানচিত্র মাথায় রেখে এই স্কিমটি চালু করা হয়েছে। এখানে কি হবে, প্রত্যেকটা বাবা মা যদি তার বাচ্চার জন্য মাসে মিনিমাম যদি 250 টাকা করেও জমায়, তার 18 বছর বয়সে গিয়ে বা 21 বছর বয়সে গিয়ে পড়াশোনা পারপাসে বা বিয়ের জন্য একটি অনেক টাকার পুঁজি জমা হবে। এবার আসি যে সুকন্যা সমৃদ্ধি স্কিম আমি কত বছরে ম্যাচুরিটি করাতে পারবো বা কত বছরে টাকাটা তুলতে পারবো। তাহলে আমি প্রথমে বললাম যে এন্ট্রি এজ হচ্ছে 0 থেকে 10, ইন্টারেস্ট রেট 8.2, মিনিমাম 250 টাকা থেকে আমি শুরু করতে পারবো। সুকন্যা সমৃদ্ধি স্কিমে ম্যাচুরিটি হচ্ছে 21 বছর বয়স পর্যন্ত। আমি 18 পর্যন্ত আমাকে টাকা দিতে হবে। 18 মানে কি, 18 বছর না, মানে ধরুন আজকে করলাম, আজকে বাচ্চাটার বয়স 9 বছর বা 10 বছর, 18 বছর মানে 28 বছরে গিয়ে টাকা পাবো, এটা না। উদ্দেশ্য কি, বাচ্চার পড়াশোনা। তাই বাচ্চার 18 বছর বয়স পর্যন্ত আমি টাকা দেওয়ার সুযোগ আছে। 18 বছর বয়স পর্যন্ত টাকা দেওয়ার সুযোগ আছে। 21 বছর পর্যন্ত দিতে পারি। আর কি করা যায়, ম্যাচুরিটি হচ্ছে 21 বছর বয়সে ম্যাচুরিটি হচ্ছে 21 বছর বয়সে 21 বছর বয়সে ম্যাচুরিটি। কিন্তু যদি পড়াশোনার জন্য টাকা লাগে, তার জন্য 50% টাকা কিন্তু পড়াশোনা পারপাসে তোলা যায়। 50% টাকা পড়াশোনা পারপাসে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম কিন্তু বন্ধ করে টাকা তোলা যায়। এছাড়াও
তার যদি হায়ার এডুকেশন আরও পয়সা প্রয়োজন হয়, আরও টাকার প্রয়োজন হয়, যদি আমার যদি বইতে থাকে, আমি কিন্তু পুরো টাকাটাই কিন্তু তুলতে পারবো। মানে আমি অ্যাকাউন্টটা তার জন্য ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে আমি টাকাটা তুলতে পারবো। এই স্কিমে কি আছে, এই স্কিমে টাকা আমি তুলতে পারছি, 21 বছর বয়স পর্যন্ত টাকা রাখতে পারছি। একটি বাড়িতে যদি দুটির অধিক মেয়ে থাকে তাহলে কিন্তু দুজনেরই করাতে পারবেন, তার বেশি কিন্তু করাতে পারবেন না। মানে বাড়িতে যদি 3টি মেয়ে থাকে, 3টি কন্যা সন্তান থাকে, তার জন্য কিন্তু 2টি কন্যা সন্তানের জন্যই কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি নেওয়া যায়। যদি আপনাদের আরও কিছু জানার থাকে সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে, অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন কি কি জানানোর আছে। আর অবশ্যই এই স্কিমটি কিন্তু আপনারা বাড়িতে যদি কন্যা সন্তান 10 বছরের মধ্যে থাকে, আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক বা পোস্ট অফিসের আপনাদের নিকটবর্তী যে ব্যাংক আছে বা নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, সেখানে গিয়ে এই স্কিমটা নিয়ে রাখুন। এর ইন্টারেস্ট রেটটা অনেকটা বেশি এবং আপনারা দেখবেন অল্প অল্প পুঁজিতে কিন্তু আপনাদের বিন্দু বিন্দু জলকণায় সিন্ধু গঠিত হবে মেয়ের ভবিষ্যতে, কন্যা সন্তানের ভবিষ্যতে সুরক্ষার্থে এবং তাকে হায়ার এডুকেশন দেওয়ার জন্য। মানে তখন ধরুন একটা বাচ্চা মেয়ে এখন থেকে তার বাবা মা ভাবছে যে আমার মেয়ে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে, কি বড় নার্স হবে, কি ব্যবসা করবে, যে কোনো কাজের জন্য ভাবতে পারে। কিন্তু অর্থ তো আমাদের লাগবেই, যে কোনো কাজের জন্য অর্থ লাগবে, যে কোনো পড়াশোনার জন্য অর্থ লাগবে। প্রচুর টাকা এখন খরচ, আমি দেখতে পাচ্ছি এখন এডুকেশনে আমরা এখনই বর্তমান খরচ ডাক্তারিতে মোটামুটি 18-20 লক্ষ টাকা, সরকারিতে, বেসরকারিতে আরও বেশি। তাহলে আমাদের যখন এখনকার কন্যা সন্তান যদি 5 বছর বয়স হয়ে গিয়ে থাকে, তার যদি 18 বছর বয়সে গিয়ে আমার ডাক্তারিতে চান্স পায়, তখন খরচাটা আপনারা ভেবে দেখুন। সেই কথা মাথায় রেখে আপনারা অল্প অল্প করে জমান, নিজের কন্যার ভবিষ্যতের জন্য এই খাতায় টাকা রাখুন। যখন ইচ্ছা মাসে আপনারা টাকা জমা করতে পারবেন, আপনারা অটো ডেবিটের মাধ্যমে টাকা কাটাতে পারবেন। এবং আচ্ছা, নমস্কার, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন। নমস্কার, আমি রাকেশ ঘোষ, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আমি কথা বলবো যে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং করে রেজিস্টার করতে হয়, ওখান থেকে আপনি কি করে লোন সার্টিফিকেট পাবেন, হোম লোন, কি করে ব্যালেন্স এনকোয়ারি করবেন, কি করে মিনি স্টেটমেন্ট দেখবেন, কিভাবে এটিএম কার্ড ইস্যু করবেন, কিভাবে এটিএম কার্ড ব্লক করবেন, কিভাবে চেকবুক আপনি ইস্যু করতে পারবেন, সব একটা রেজিস্টারের মাধ্যমে সব কিছু বাড়ির হাতের ফোনটার মাধ্যমে করতে পারবেন। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে আমরা হোয়াটসঅ্যাপ ব্যাংকিং করছি। 6902226 সেভ করে নিলাম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং যে নামে সেভ করতে পারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভ করে নেবার পর আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে গেছি, গিয়ে নাম্বারটা থেকে হাই পাঠাবো। হাই, এখানে কী কী সুবিধা পাবো, এখানে কিন্তু আগে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। এখানে দেখাবে ইয়েস, আমি এসবিআই কাস্টমার, ইয়েস করে নিলাম। টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবো, পড়ে নিয়ে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কে নিতে চাইছি, টার্ম অ্যান্ড কন্ডিশন পড়েছি, ইয়েস করলাম। ইয়েস করব, এটা আমার শেষ 4টে নাম্বার দিতে হবে, অ্যাকাউন্টের শেষ 4টি নাম্বার দিয়ে দিলাম। ওটিপি আসবে, একটি ওটিপি আসবে ব্যাঙ্ক থেকে, সেটা আমাকে লিখতে হবে। চলে এসছে 65527, এটা একবার রেজিস্টার করার জন্য দিতে হবে, রেজিস্টার হয়ে গেলে আর বারবার দিতে হবে না। আমার রেজিস্টার পার্টে আছে, দিয়ে দিলাম। আমার কিন্তু সাকসেসফুলি এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং রেজিস্টার হয়ে গেল। এই পেজটা আসা মানে আপনার রেজিস্টার হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে অনেক কিছু কাজ যেগুলো আপনি বাড়িতে বসে খুব সহজেই ডিজিটালি মাধ্যমে করতে পারবেন। যেমন ধরুন আপনি ব্যালেন্স দেখতে চাইছেন, গেট ব্যালেন্সে হাত দেবেন, আপনাকে এখানে আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে আপনাকে দেখিয়ে দেবে। দেখুন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স শো করে গেছে, আজকের ডেট, আজকের টাইম। হ্যাঁ, এরপর যদি অন্য কোনো অ্যাকাউন্ট যোগ করতে চাই, অন্য কোনো অ্যাকাউন্ট যোগ করতে পারি। আর এরপর কি, আমি মিনি স্টেটমেন্ট দেখতে চাইছি অ্যাকাউন্টের, আমি অ্যাকাউন্টে মিনি স্টেটমেন্ট, আমি লাস্ট 5টা ট্রানজ্যাকশান বা লাস্ট 10টা ট্রানজ্যাকশন দেখতে পারবো। তাহলে এখানে আমি মিনি স্টেটমেন্ট দেখতে চাইছি। এই প্রসেসে মিনি স্টেটমেন্টের সময় আমাকে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার, আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট আছে, অনেকগুলো অ্যাকাউন্ট শো করছে, আমি যেই অ্যাকাউন্টটি দেখতে চাইছি সেই অ্যাকাউন্টটি দিলাম। এখানে আমার মিনি স্টেটমেন্ট শেষ লাস্ট 5টা ট্রানজ্যাকশান স্টেটমেন্ট কিন্তু ব্যাংক দিয়ে দিয়েছে, যে লাস্ট 5 ট্রানজ্যাকশান। আমি যদি এর পরেও দেখতে চাই, আমি আরও ট্রানজ্যাকশান 5টা কিন্তু দেখতে পাবো। দেখুন খুব সহজ পদ্ধতি। হ্যাঁ, এছাড়া যদি আমি যদি এর পরেও কাজটা এগিয়ে নিয়ে যেতে চাই,
দেখুন আমি এবার যদি কেওআইসি আমার যদি ডিউ থাকে, আমি কনফার্ম কেওআইসিতে দিলাম। যদি আমার কেওআইসি ডিউ থাকে, এখানে দেখুন আমার কেওআইসি যেহেতু 24 ঘন্টা হয়নি, সেজন্য কেওআইসি করতে দিচ্ছে না। তাহলে আমি মোর ইন্টারেস্ট সার্টিফিকেট যদি কারোর হোম লোন থেকে থাকে, বা এডুকেশন লোনের সার্টিফিকেট, বা যদি ট্যাক্স ফাইলের জন্য থেকে থাকে, এখানে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু আমি সার্টিফিকেট পেতে পারি। হোম লোনের জন্য কী করতে হবে, হোম লোন সার্টিফিকেটের জন্য আমাকে ব্যাংকে এসে যোগাযোগ করার দরকার নাই। হোম লোন সার্টিফিকেটে আমি দিলাম ইন্টারেস্ট সার্টিফিকেট প্রভিশনাল, এটা প্রভিশনালের জন্য যাব, ইয়েস করলাম। আমার মেলে কিন্তু প্রভিশনাল সার্টিফিকেটটা ব্যাংক থেকে পাঠিয়ে দেওয়া হবে। কেওআইসি লোন প্রোডাক্ট, আমি কেওআইসি থেকে লোন প্রোডাক্টে চুজ করে গেলাম। এখানে দেখুন হোম লোন, কার লোন, আদার্স লোন। তাহলে আমার আমি হোম লোন দেখতে পারি, কার লোন দেখতে পারি, আদার্স লোন ইন্টারেস্ট সার্টিফিকেট চাইতে পারি। আমার এখানে কিন্তু রিডাইরেক্ট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট কার লোন দেখিয়ে দিল। আমি এছাড়া কি করতে পারি, এছাড়া আরও কিছু টুলস আছে যেখানে আমরা ব্যবহার করতে পারি। ব্যাংকিং সার্ভিসে আছে গেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ওয়েলথ RM চেক সার্ভিস, চেক আমি এখান থেকে নতুন ইস্যু করতে পারবো। পেনশন স্লিপ এখান থেকে পাবো। লোন সার্ভিস, যদি আমি কোনো লোন অ্যাপ্লাই করতে চাইছি, লোন আমার যদি PFL পার্সোনাল লোন থাকে, পার্সোনাল অ্যাপ্লাই করতে পারবো। লোন রিপে যদি কিছু যোগাযোগ জানার ইচ্ছা থাকে জানতে পারবো। ডিজিটাল ব্যাংকিং, এখান থেকে ইওনোর কোনো সমস্যা হলে, বা ইওনো লাইটে কোনো সমস্যা হলে, বা ইন্টারনেট ব্যাংকিংয়ে কোনো সমস্যা হলে এখান থেকে পাবো। আর কি আছে, আমাদের আর যে ব্যাংকিং প্রোডাক্টগুলো আছে আমি কিন্তু পরপর কিন্তু আমার যদি কমপ্লেন করার থাকে আমি কিন্তু কমপ্লেন করতে পারবো। যদি ইউপিআই ATM কার্ড ব্লক করার থাকে ATM কার্ড ব্লক, ইউপিআই ব্লক, রেজিস্টার হোয়াটসঅ্যাপ ব্যাংক করতে রেজিস্টার। আমার আশেপাশে নিয়ারেস্ট যদি আমি আমার ATM কোথায় আছে দেখতে চাই টাকা তোলার জন্য, আমি এখানে কিন্তু নিয়ারেস্ট ATMও কিন্তু জেনে যাব। আমাকে এর জন্য কোথাও মানে এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিংটা কাজ যদি আমি জেনে যাই, আমার কিন্তু অনেক কিছু কাজ কিন্তু আমার বাড়িতে বসেই হয়ে যাবে। হ্যাঁ, ATM আমার নিয়ারেস্ট ব্রাঞ্চ দেখতে চাইলে ব্রাঞ্চ, নিয়ারেস্ট ATM দেখতে চাইলে নিয়ারেস্ট ATM আমার কিছু কাজের জন্য। তাই এটা খুব ভালোভাবে আপনারা ব্যবহার করবেন। দেখুন প্লিজ শেয়ার ইউর কারেন্ট লোকেশান, এখানে যদি লোকেশান দিয়ে দিই আমার কিন্তু এখানে আমার চলে আসবে আমার কারেন্ট লোকেশান। আমি লোকেশান দিলাম, কারেন্ট লোকেশান আমি দিচ্ছি। দেখুন আমি আমার কারেন্ট লোকেশান দিয়ে দিচ্ছি। আমি এখানে ধরুন আছি, আমি এখানে লোকেশান একটা দিলাম, কারেন্ট লোকেশান। আমাকে কিন্তু এখানে কিন্তু কী আমার আশেপাশে ব্রাঞ্চ আছে বা কী ATM আছে কিন্তু দেখুন দেখতে পাবেন। হ্যাঁ, এভাবে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের কাজটা খুব সহজ। শুধু রেজিস্টার প্রসেসটা একবার দেখে নেবেন, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। নমস্কার, আমি রাকেশ ঘোষ, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে চলে এসেছি বিমা বন্ধুদের কথা নিয়ে। আমরা যারা বিমা এজেন্ট বা বিমা বন্ধু, আমরা কি শুধু পলিসি বিক্রি করি? আমরা শুধু পলিসি বিক্রি করি না, আমরা মানুষের ভবিষ্যৎ নিশ্চয়তা করি এবং মানুষের ভবিষ্যতের নিশ্চয়তার সৈনিক আমরা এমন একটি পেশার সঙ্গে যুক্ত আছি যার প্রতিটা পদক্ষেপ অন্যের ভবিষ্যৎকে সুরক্ষা প্রদান করে। আমরা কি শুধু পলিসি বিক্রি করি? আমরা গ্রাহকের ভবিষ্যৎ সুরক্ষা এবং তার সন্তানদের সুরক্ষা প্রদান করি। বিমা বিক্রি ব্যবসা নয়, বিমা বিক্রি হচ্ছে একটি সামাজিক দায়বদ্ধতা বা সমাজের কাজ। অনেকের মুখে শুনেছি যে বিমা বিক্রি করা, পলিসি বিক্রি করা নাকি খুব কঠিন। আচ্ছা, কঠিন না হলে কোনো কাজ কি আমরা আনন্দিত হই? যত কঠিন কাজ হবে তত সাকসেস বেশি পাওয়া যাবে এবং তার মিষ্টটা অনেক দিন থাকে, তার অনেক দিন ফল আমরা ভোগ করতে পারি। আমরা 10টা না শুনি, 10টা না শোনার পর আপনারা যখন 11 নম্বরের সময় যখন হ্যাঁ শোনেন, তখন আপনাদের যে এই সততা, কাজের প্রতি যে কঠোর পরিশ্রম, তার কি একটা খুব আনন্দ বা খুব একটা ভালো ফল আছে না? সেজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমরা যদি 3টি প্রতিজ্ঞা করি, 3টি প্রতিজ্ঞা, কি প্রতিজ্ঞা?
তিনটি প্রতিজ্ঞা হচ্ছে যে আমরা ডেলি মানুষের কাছে যাব, প্রত্যেক দিন আমরা মানুষের কাছে যাব। এটা আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়। তিনটি প্রতিজ্ঞা। নাম্বার ওয়ান কি, আমরা প্রত্যেক দিন মানুষের কাছে যাব। 2 নম্বর কি, আমি শোনাবো না, আমি গ্রাহককে আমার প্রোডাক্ট শোনাবো না, আমি আমার বক্তব্য শোনাবো না। এরকম শোনার জন্য তো অনেকেই আছে, অনেকেই যাচ্ছেন, কিন্তু আমি সাকসেসফুল অ্যাডভাইজার হতে চাই, আমি শোনাবো না, আমি শুনবো, গ্রাহকের গল্প শুনবো, গ্রাহকের উদ্বেগগুলো শুনবো, গ্রাহকের ইমোশনটাকে দেখবো। আর 3 নম্বর প্রতিজ্ঞা আমরা কি করব, আমরা বিক্রি করব না, আমরা সেবা প্রদান করব। কমিশন নয়, কনফিডেন্স হবে আমাদের সাফল্যের চাবিকাঠি। এই তিনটি আমরা প্রতিজ্ঞা করতে পারি আজ থেকে, নিজেদেরকে আরও সাফল্য করার জন্য, নিজেদেরকে আরও অনেক উঁচুতে যাওয়ার জন্য। এর সাথে কি করতে পারি, আমরা কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদেরকে বাঁধবো, কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে। ধরুন কেউ স্কুলে চাকরি পেয়েছে, বা কেউ মাস্টারি চাকরি, বা কেউ ব্যাংকে চাকরি পেয়েছে, কেউ পুলিশের চাকরি পেয়েছে। কীরকম হয়, যদি আমি একটি মাস্টারি চাকরি ধরি, তাকে সকাল 9টার মধ্যে বা 10টার মধ্যে স্কুল ঢুকতে হয়, বিকাল 4টের সময় স্কুল ছুটি হয়, তারপর সে বাড়ি আসতে পারে। এটা তার নিত্যদিনের কাজ। একটা পুলিশের জবে কি আছে, তাকে যখন তার ডিউটি পড়ে তখন তাকে যেতে হয়। এমনকি তাদের পুজো ওকেশনে ছুটি পাওয়া যায় না, আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, যাতে আমরা পুজোটা দেখতে পারি। দুর্গা পুজোর মতো বড় পুজো তারা ছুটি চেয়েও পায় না, তারা আমাদেরকে সুরক্ষা প্রদান করে। সেরকমই আমাদেরকে কিছু নিয়মের মধ্যে যেতে হবে, তবে তো আমরা সাকসেস হতে পারবো। সেরকম কি নিয়ম, আমরা আমাদেরকে অফিস টাইমের মধ্যে একটা বাঁধবো, প্রত্যেক দিন ডেলি রুটিন আমরা আমাদের অফিস টাইমের মধ্যে নিজেদেরকে বাঁধবো। প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে সকাল 10টায় আমরা বেরোবো বাড়ি থেকে, এবং 5টার সময় বাড়ি ফিরবো নিয়ম করে, সপ্তাহে অন্তত 5 দিন করবো। এই যে 10টায় বেরোলাম 5টা পর্যন্ত, এইটাই আমি কি করব, এই সময়টা কি করব, এই সময়টাতে আমরা বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন অফিস, বিভিন্ন আদালত, বিভিন্ন গ্রাহকের কাছে আমরা যাব। কি নিয়ে যাব, আমরা আমাদের পলিসি করার জন্য, বোঝানোর জন্য যাব, বীমা কেন জরুরি, কেন বীমা জরুরি এই কথাটি তাকে বোঝানোর জন্য যাব, বীমা করাতে নয়, বীমা কেন জরুরি সেটা বোঝানোর জন্য যাব। আর কি মাথায় রাখবো, কোনো গ্রাহক আপনি হয়তো শুনবেন যে তারা বলবে, দাদা আমার তো একটা পলিসি নেওয়া আছে অমুক দাদার কাছে, আমি আর নেব না। তাকে বোঝাবো, দেখুন দাদা, স্যার, আপনি যে পলিসিটা নিয়েছেন খুব ভালো করেছেন নিয়েছেন, এরকম তো কেউ নেয়নি। এই কথাটি কাস্টমারকে বলবেন। কেউ যদি আপনাকে বলে এরকম যে আমি দাদা পলিসি নেওয়া আছে, আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, তাকে বলুন, স্যার আপনি তো পলিসি নিয়েছেন, খুব ভালো করেছেন, কেউ তো পলিসি নিয়েই রাখেনি। তো দাদা স্যার আপনার পলিসি কত করে একটু প্রিমিয়াম দেন, একটু বলতে পারবেন? নিশ্চয়ই আপনাকে বলবে, বলবে 10,000 টাকা প্রিমিয়াম দিই কি 20,000 টাকা প্রিমিয়াম দিই। তখন ওনাকে বোঝাবে যে আপনি যে 10,000 টাকা বিমাটি করেছেন আজ থেকে 5 বছর বা আজ থেকে 10 বছর আগে, এখন কি সেই বিমার রাশিটি কি আপনার 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা যে বিমার কভারেজ, সেটা কি আপনার চলবে? আপনার ইনকামের সঙ্গে কি সামঞ্জস্য হচ্ছে? যার যেমন ইনকাম তাকে সেভাবে বোঝাবো যে আপনার এখন 50 লক্ষ টাকা কভারেজ লাগবে, আপনার এখন 1 কোটি টাকার কভারেজ লাগবে, যার যেমন ইনকাম তাকে তেমন বোঝাবো। তাহলে তার যতটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে আমরা পূরণ করব। তাকে বলবো আপনি এই গ্যাপটা পূরণ করুন। আর কি করব, কিছু কাস্টমার এমন পাবো যাদের হয়তো কেউ একজন বিমা করে চলে গেছে, সে আর আসে না, কোথায় রিনিউয়াল জমা দেবে, কাকে দেবে, রিনিউয়াল রসিদ পাচ্ছে না, মোবাইল নাম্বার চেঞ্জ করবে, নমিনি আগে অন্যজন ছিল এখন বিয়ে করেছে, বিয়ের পর নমিনি চেঞ্জ করবে, বা হয়তো ছেলেকে নমিনি করবে, বা নতুন নাম নমিনির নাম নথিভুক্ত করবে, সেই পরিষেবাগুলো কিন্তু আমরা দেব। এই কাজটি কিন্তু আমরা এই 10টা থেকে 5টা পর্যন্ত প্রত্যেক দিন নিয়ম করে করব। তারপর কি করবো, 5টায় তো আমি বাড়ি চলে এলাম, অফিস থেকে অফিসের মতো কাজ করে বাড়ি চলে এলাম। 5টার পর আমরা রাতের দিকে আমরা 1 ঘন্টা আমরা নেব, কিসের জন্য,
সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়াতে কিন্তু দাদা রিল দেখার জন্য নয়, রিল দেখার জন্য আমরা নেব না। সোশ্যাল মিডিয়াতে আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে, আপনাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ পেজ আছে, আপনাদের নিজস্ব মেসেঞ্জার আছে, আপনাদের ইউটিউব আছে। নিজেরা প্রত্যেকটা বিষয় নিয়ে নিজেদের মতো করে ভিডিও বানান, যাতে আপনার পরিচিত গ্রাহক তারা যেন আপনার মুখটি দেখতে পায়, তবেই তারা কনফিডেন্স পাবে, তারা আরও কনফিডেন্স পাবে। এবং এছাড়া কী করবো সোশ্যাল মিডিয়াতে, আপনার বীমা নিয়ে, বীমা কী জন্য জরুরি এইটা নিয়ে আমি কিন্তু প্রচার করব। কিভাবে কি করা যায় একদম কারোর সঙ্গে আলোচনা করলাম। আর কি করব, সারাদিনে যেই লিড জেনারেট করলাম 10টা থেকে 5টা পর্যন্ত, সেই গ্রাহকগুলোকে ফোন কলিং করব। এই 1 ঘন্টা কিন্তু আমার কাছে সারা দিনের পর খুব জরুরি মুহূর্ত। তাহলে আমরা কি বললাম, একটা সাকসেসফুল অ্যাডভাইজার হতে গেলে আমাদেরকে 7টি নিয়মের মধ্যে বাঁধতে হবে। প্রথম নিয়ম কি বললাম, যে প্রত্যেক দিনকার মতো 10টা থেকে 5টা আমি অফিস করব। সন্ধেবেলা বা রাতের দিকে 1 ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়াতে নিজের পেজ ফলো করব, নিজে অ্যাডভার্টাইজমেন্ট করব। আপনি ভেবে দেখুন, আমাদের দাদুদের সময় বোরোলিন অ্যাডভার্টাইজমেন্ট করতো, তখন বোরোলিন তখনও বিক্রি হয়েছে। আজকে দেখুন আমার ছেলেও বোরোলিন কি জিনিস জানে, বোরোলিন কেন ব্যবহার করে জানে, শীতকালে বোরোলিন ব্যবহার করা হয়। তা সত্ত্বেও অত বড় একটা কোম্পানি কিন্তু বোরোলিনে অ্যাডভার্টাইজমেন্ট করছে। শুধু শুধু কি এত টাকা খরচা করছে? কাজ আছে স্যার, কাজ আছে, করুন। এটা অবশ্যই জরুরি। সোশ্যাল মিডিয়া, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, এটা খুব বড় প্ল্যাটফর্ম, যেটা আগেকার আমাদের অ্যাডভাইজার ছিল না, তারা পেতেন না এটা সুবিধা। আপনারা সুবিধা পেয়েছেন, এটাকে ব্যবহার করুন, এটা মিস ইউজ করবেন না, এটাকে সোশ্যাল মিডিয়াতে আপনারা রিল দেখে সময় কাটাবেন না। আর কি নিয়মের মধ্যে মানবো, প্রতিদিন আপনারা যেই ব্রাঞ্চের এজেন্ট, যেই ব্রাঞ্চের অ্যাডভাইজার, সেই ব্রাঞ্চে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন ভিজিট করার। ওটি আপনার কাছে মন্দির, মন্দিরে গেলে ভগবানের দর্শন পাবেন, ভগবানের দর্শন পেলেই আপনার কাজ হবেই। দেখেন না, আপনারা যদি কোনো মন্দিরে বা মসজিদে যান, আপনাদের মনে হয় না যে একটা যেন কোথাও একটা শান্তি পেলাম? সেরকম আপনাদের নিজেদের অফিসে যান, গিয়ে 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটান। এটি একটু নিয়মের মধ্যে রাখতে হবে। চতুর্থ নিয়ম কি রাখবো, স্কিল ডেভেলপমেন্ট করব। স্কিল ডেভেলপমেন্ট মানে ধরুন কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট এখন কত চলছে, পোস্ট অফিসের কি কি নতুন স্কিম এনেছে, কোন বীমা কোম্পানি কি কি নতুন বীমা নিয়ে এসেছে, প্রত্যেকটা সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে। এবং ভারতবর্ষের বাইরেও পৃথিবীর ফিনান্সিয়াল নিউজগুলো আমরা কিন্তু একটু চোখ রাখবো, কিভাবে এগোচ্ছে। আমি তো অ্যাডভাইজার হতে এসেছি, আপনারা অ্যাডভাইজার হতে এসছেন, বেস্ট অ্যাডভাইজার। তা আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর কি করতে হবে, আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ওপর আরও কিভাবে আপনি সহজে আপনি বলতে পারেন, এই প্রোডাক্ট নলেজ রাখতে হবে। আর কি নিয়মের মধ্যে রাখবো, আপনাদের নিজ নিজ ব্রাঞ্চে, নিজ নিজ অফিসে দেখবেন কেউ না কেউ দীর্ঘদিন ধরে বেস্ট কাজ করে এসেছে, খুব ভালো কাজ করে আসছে, এখনো কাজ করছে। আমরা কিন্তু যারা কাজ কম করে সেই সকল অ্যাডভাইজারের কাছে কিন্তু মিশবো না বেশি, তাদের সঙ্গে বেশি কথা বলবো না। কথা কি বলবো না, মানুষ কথা বলবো, কিন্তু ব্যবসা সংক্রান্ত কথা বলবো না। ব্যবসা সংক্রান্ত কথা বলি তারা ডিমোটিভেট করে দেবে। তারা বলবে দাদা আমি তো 3 মাস ধরে ঘুরছি, একটাও পলিসি হয়নি, আমি 10 জনের কাছে গেছি, একটাও পলিসি হয়নি, সবাই না বলে দিচ্ছে। এই নেগেটিভিটি গুলো তাদের মধ্যে চলে আসছে। তাদের কাছে একদম ব্যবসা সংক্রান্ত কোনো কথা বলবেন না। তাদের সঙ্গে বলবেন আপনার থেকে বেস্ট অ্যাডভাইজার যারা, যারা সব থেকে ভালো অ্যাডভাইস, যারা দীর্ঘদিন ভালো ব্যবসা করে আসছে, তাদের সঙ্গে কথা বলুন। তারা সারাদিন কিভাবে রুটিন করেছে দেখুন, তারা কিভাবে বিজনেস করছে দেখুন, তাদের নিয়ম ফলো করুন, দেখবেন বিজনেস হবে, আপনি খুব ভালো অ্যাডভাইজার হবেন। এছাড়া কি আছে, রেফারেন্স, রেফারেন্স নিয়ে আমরা কাজ করব। কিরকম রেফারেন্স, আপনাকে প্রথমে বললাম যে আপনি 10 জনের কাছে না শুনেছেন, 11 জন হয়তো করেছে। আপনারা কি করেন, যে 10 জনকে ছেড়ে দেন, ও তো করবে না বলে দিয়েছে, হ্যাঁ আসবো না। এটা করবেন না কখনো, এটা ভুল হচ্ছে আপনাদের, এটা কখনোই করবেন না। ডায়েরি মেনটেন করে রেখেছেন, সেই 10 জনকে বলুন, স্যার আপনার তো টাকা পয়সার প্রবলেম চলছে, আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে,
ঠিক আছে স্যার, আপনি অন্য সময় ইনভেস্ট করবেন। আপনি দুজনে রেফারেন্স দিন না, যাতে আপনার নাম করে গিয়ে আমি একটু কথা বলতে পারি বিমা সংক্রান্ত। দেখবেন ওই 10 জনের মধ্যে 8 জন আপনাকে দুজন করে রেফারেন্স দেবেই। বিমা করতে মানে কি হবে, তা হাসি মুখে দেবেই। রেফারেন্স নিয়ে কাজ করুন। আপনার যে পুরানো কাস্টমার আছে তাদেরকে গিয়ে বলুন, দাদা দুটি রেফারেন্স দিন, আপনি আমি কিভাবে কাজ করব। এইভাবে লিড জেনারেট করুন। এবার করবেন যারা রেফারেন্স দিল তাদেরকে আপনাকে ফেলিসিটেশন করতে হবে। কীভাবে ফেলিসিটেশন করবেন? কিছু তো গিফট দিতে পারবো না আমরা, একটা মিষ্টির প্যাকেট নেব, যাবো যে রেফারেন্স তার কাছে যাবো, গিয়ে বলবো, স্যার আপনি একটি রেফারেন্স দিয়েছিলেন, উনি আমার কাছ থেকে বিমাটি নিয়েছেন, আপনাকে একটু ধন্যবাদ জানাতে এলাম। এছাড়া আরেকটি আমরা মেনটেন করব, আপনার গ্রাহকের জন্ম তারিখ, মানে জন্মদিন, অ্যানিভার্সারি, তাদের বাড়িতে বাচ্চার জন্মদিন, এগুলি আমরা একটু নোট করব। এগুলি থেকে কিন্তু ভীষণ কাজ হয়। কি করব? ওনার জন্মদিনের দিন মোবাইল থেকে ঘুম থেকে উঠেই আমি একটা SMS করে দিলাম, হ্যাপি বার্থডে। আর কি করব, যদি আমাদের সামর্থ্য থাকে বা আপনার সামর্থ্য থাকে, কি করবেন, একটি কেক অথবা একটি চকলেট নিয়ে তার বাড়িতে হ্যাঁ করবেন, একটু জন্মদিনে উইশ করে আসুন, একটু অ্যানিভার্সারিতে উইশ করে আসুন। এইভাবে কাজ করুন, আমি বলছি আপনারা সাকসেস পাবেন। মনে রাখবেন যে প্রতিজ্ঞা 3টি আপনাকে করতেই হবে, আর 7টি নিয়মের মধ্যে আপনাকে বাঁধতেই হবে। নমস্কার। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে, আমার অভিজ্ঞতা যদি কোনো কাজে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যারা আছেন, পুরনো যারা আছেন একটু কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে। যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। নমস্কার, আমি রাকেশ ঘোষ, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আমি কথা বলবো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা নিয়ে, PMJJBY, PMJJBY, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। এবার আমরা জানবো PMJJBY কি, PMJJBY কেন করব, আর PMJJBY কেন করে রাখা জরুরি। PMJJBY কেন করব, বা প্রধানমন্ত্রী বীমা বা ইন্স্যুরেন্স কেন করব, ইন্স্যুরেন্স কেন করা দরকার। আমি ধরে নিলাম একটা ফ্যামিলি, রাম একটা ফ্যামিলি মেম্বার, রাম একা ইনকাম করে, আর্নিং পারসন একা ইনকাম করে। রাম আছে, রামের স্ত্রী, রামের একটি ছেলে মেয়ে, চাইল্ড, আর এদিকে আছে রামের বাবা, বয়স্ক বাবা, এদিকে আছে রামের বয়স্ক মা। ইনকাম কে করে? রাম একা ইনকাম করে, ইনকাম রাম একা করে। এবার রাম কোনো কারণে, হতেই তো পারে আজকালকার দিনে কত দুর্ঘটনা ঘটছে, যে প্লেন ক্র্যাশ হলো, আরও যাবতীয় দুর্ঘটনা হতে পারে, বা শারীরিক অসুস্থতার জন্য হতে পারে। রাম একা ইনকাম করে, কোনো কারণে রাম আর পৃথিবীতে নেই। ইনকাম কি হলো? ইনকাম জিরো, ইনকামটা জিরো হয়ে গেল, ইনকামটা চলে গেল, ইনকাম নেই। তাহলে এবার কি চলবে? এবার কজনের অসুবিধা হবে? একজনের জন্য। একজনের জন্য রামের স্ত্রী, রামের ছেলে ভালো করে মানুষ হবে কিনা জানি না, রামের বয়স্ক বাবা মা, এদের ওষুধ কিভাবে জোগান হবে তারও কোনো ভাবনা চিন্তা থাকবে না। এই কারণেই একটা ফ্যামিলিকে সারা জীবন যাতে কোনো অসুবিধা না হয়, কোনো মানুষ চলে যাবে তার আর পয়সা দিয়ে পূরণ হয় না, কিন্তু এই ফ্যামিলিটাকে সেফটি দেবার মতো বা এই ফ্যামিলিটাকে গার্ড দেবার জন্য কিন্তু কিচ্ছু থাকবে না। এই ফ্যামিলিটাকে গার্ড দেবার জন্য দরকার একটা ইন্স্যুরেন্স, একটা ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, যেটা থাকলে কিছু না হলেও সাময়িকভাবে এই ফ্যামিলিটার কিন্তু ছাতাটা থেকে যাবে। এই ফ্যামিলিটার ওপর কোনো রকম, আর রাম থাকুক বা না থাকুক, এই ফ্যামিলিটার ওপর কোনো রকম বাধা বিপত্তি আসবে না, কোনো না কোনোভাবে এদের জীবনটা অতিবাহিত হবে। আর যদি ছাতাটি না থাকে বা ইন্স্যুরেন্স বিমাটি যদি করা না থাকে রামের, তাহলে কি হবে? দুঃখ দুর্দশা ঠিক থাকবে না,
কে কার কাছে যাবে হাত পাতবে, কিভাবে কি চলবে জানি না। সেই কারণে আমাদের একটি করে ইন্স্যুরেন্স করে রাখা অবশ্যই দরকার। অবশ্যই প্রত্যেকটা মানুষের একটি করে ইন্স্যুরেন্স করে রাখা দরকার। আমরা তো একটা এখন মোবাইল যদি কিনতে যাই, সেখানে ইন্স্যুরেন্স কোম্পানি মোবাইলের উপর ইন্স্যুরেন্স করে দিচ্ছে। আমার গ্লাসটা ফেটে যাবে, মোবাইলটা হারিয়ে যাবে, মোবাইলটা চুরি হয়ে যাবে, সেই কারণে মোবাইল থেকে ইন্স্যুরেন্স করে দিচ্ছে। আমি যে গাড়িটি কিনছি, গাড়িটি ইন্স্যুরেন্স করছি। কিন্তু আমরা দেখে আমাদের ভারতবর্ষে দেখা গেছে আমাদের 145 কোটি দেশের মাত্র 14 কোটি ইন্স্যুরেন্সের আওতায় আছে। তাহলে এতগুলো মানুষ বিনা ইন্স্যুরেন্সে কি করে থাকতে পারে? তার ফ্যামিলিটার কি হচ্ছে? সেজন্য কি ভাবতে হবে, আজ থেকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা অন্ততপক্ষে কিছু না পারি, সরকারি যে সুবিধা যে বিমাটি আছে বছরে 436 টাকা করে পড়ে ইয়ারলি, এটা অবশ্যই আমরা একটু নিয়ে রাখবো। বছরে 436 টাকা আমরা যদি হিসেব করি, প্রত্যেক দিন পড়বে 1 টাকা 19 পয়সা ডেলি, পার ডে কত টাকা পড়বে? 1 টাকা 19 পয়সা। আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করছি, একটা স্মার্টফোন ব্যবহার করতে গেলে, একটা মোবাইল ব্যবহার করতে গেলে আমাদের ডেলি পড়ে, মোবাইলের ডেলি পড়ে আমাদের মিনিমাম 10 টাকা ডেলি পড়ে। একটা মোবাইল যদি আমি ব্যবহার করি তার জন্য ডেলি 10 টাকা করে পড়ে। আমার বাড়িতে 4টে মোবাইল থাকলে ডেলি 40 টাকা খরচা। তাহলে আমি কিন্তু 1 টাকা 19 পয়সা করে প্রত্যেক দিন বা বছরে একটি 436 টাকা প্রধানমন্ত্রী বীমা কিন্তু নিয়ে রাখছি না। অবশ্যই আমরা এটা করে রাখবো আমাদের ফ্যামিলির সুবিধার জন্য, আমাদের ফ্যামিলির সুখের জন্য, আমাদের অবর্তমানে যেন আমাদের ফ্যামিলিটার ওপর কোনো রকম দুঃখ দুর্দশা না আসে, সেই জন্য আমি কিন্তু এই স্কিমটি নিয়ে রাখবো, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এই স্কিমটি করতে গেলে কি করতে হবে বা কি থাকতে হবে? এই স্কিমটি করতে গেলে প্রথমে এজটা আমি দেখে নেব। প্রথমে এজ হচ্ছে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে যে কেউ এই স্কিমটি করতে পারে, 18 থেকে 50 বছর পর্যন্ত। আর কেউ যদি 18 থেকে 50 বছরের মধ্যে বিমাটি নিয়ে রেখে থাকে, সে কিন্তু 55 পর্যন্ত বিমাটি রিনিউয়াল করাতে পারবে। 55 পর্যন্ত বিমাটি রিনিউয়াল করাতে পারবে। এতে কি সুবিধা আছে যে বিমার আওতায় থাকাকালীন যদি বিমাকরণ ব্যক্তির কিছু হয়ে যায়, তার ফ্যামিলি বা তার নমিনি 2 লক্ষ টাকার একটি জীবন বিমা কভারেজ পাবে। আপনি বলুন তো, 436 টাকার বিনিময়ে বিমা কোথায় পাবেন? আপনার মোবাইলটির বিমা করতে গেলে কত লাগে? বছরে 1000 টাকা লাগে। একটি মোটরসাইকেলের বিমা করতে গেলে বছরে 2 থেকে 3000 টাকা লাগে। তাহলে আমরা কিন্তু 436 টাকা বিমাটা তার সত্ত্বেও করে রাখছি না। আমরা অবশ্যই এই 436 টাকা বিমাটা করে রাখবো। আর কি থাকতে হবে? একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট, একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। কোথায় থাকতে হবে? ব্যাংক বা পোস্ট অফিস, যে কোনো ব্যাংকে থাকতে পারে অথবা পোস্ট অফিসে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকলেই আমি এই বিমাটি নিয়ে রাখতে পারবো, এই 436 টাকা বিমাটি নিয়ে রাখতে পারবো। আমরা যাব, গিয়ে ব্যাংক আধিকারিকের কাছে গিয়ে বলবো যে আমি একটি প্রধানমন্ত্রী বিমা করাতে চাই, জীবন জ্যোতি বিমা যোজনা, আমাকে একটি ফর্ম দিন। ফর্ম ওনারা দেবেন। ওখানে কি লাগবে? নমিনি যাকে করব, নমিনির নাম, আমার যদি অ্যাকাউন্ট থাকে আমার সাথে নমিনির নাম, নমিনির ঠিকানা আর নমিনির বয়স। নমিনি কাকে করাতে পারবো? নমিনি আমার ওয়ারিশ সূত্রে আমি যাকে ইচ্ছা নমিনি করাতে পারবো। আর কি আছে? এই বিমাটির সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের বিমাটি জমা দেওয়ার জন্য, রিনিউয়াল করতে যাওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে না যে আমাকে আমি বিমাটি এ মাসে করলাম, আগস্ট মাসে করলাম, আমার পরের বছর আগস্ট মাসে রিনিউয়াল করতে হবে না। এর জন্য আমাকে কোনো রকম কিচ্ছু মনে রাখার দরকার নেই। কি করতে হবে? প্রত্যেক বছর মে মাসে সরকার থেকে এই বিমাটি, গ্রুপ বিমা, এই বিমাটি প্রত্যেক বছর মে মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি মিনিমাম 436 টাকা থাকে, অটো ডেবিটের মাধ্যমে টাকা কেটে নেবে, অটো ডেবিটের মাধ্যমে টাকা কেটে নেবে। এইটির জন্য আপনাকে রিনিউয়ালের জন্য মনে রাখতে হবে না। আপনি বছরে যখনই করান, যে সময়ই করান, আপনার কিন্তু প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে অটো ডেবিটের মাধ্যমে কিন্তু আপনার এই বিমাটি কিন্তু চালানো যাবে, এই বিমাটি চালানো যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আমি বিমাটি দিতে বা ভুলে যাই, বা আমার অ্যাকাউন্টে কোনো কারণে পর্যাপ্ত ব্যালেন্স নেই, অ্যাকাউন্টটি কোনো কারণে হোল্ড হয়ে আছে, কোনো কারণে স্টপ হয়ে আছে, তাহলে কি করব? আমি কিন্তু জুন মাসের পর জুলাই মাসে কিন্তু আমি এই বিমাটি আর
ওই বিমাটি রিনিউয়াল করতে পারবো না, তখন আমাকে আবার নতুন করে বিমাটির জন্য আবেদন করতে হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। চেষ্টা করব যেন আমার বিমাটি প্রত্যেক বছর সক্রিয় থাকে। অবশ্যই আমরা কিন্তু এই বিমাটি চালাবো, অবশ্যই করে রাখবো। সাধারণ মধ্যবিত্ত মানুষ বা যাদের ইনকাম খুব কম, তারা কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ভেবে রাখবো। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করছি আরও কিছু ভিডিও নিয়ে আসার, যেটা আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ। নমস্কার, আমি রাকেশ ঘোষ, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আগের ভিডিওতে অটল পেনশন নিয়ে বলেছিলাম যে সরকারি একটা স্কিম, যেটা 5,000 টাকা পেনশন নেওয়া যায়। এবার কথার বিষয় হচ্ছে যে 5,000 টাকা পেনশন তো ঠিক আছে, কিন্তু এখন যাদের প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা খরচা আছে, বা তারও বেশি, 30-40 হাজার, বা কারো কারো ফ্যামিলি আছে যার 1 লক্ষ টাকা পর্যন্ত খরচা আছে, তাহলে সেই সব ফ্যামিলি কি 5,000 টাকা পেনশনে চলবে? চলবে না। আজকালকার দিনে যদি 30-40 হাজার টাকা, 50 টাকা খরচা হয়, আগামী 10 বছর পর রিটায়ার করব কি 20 বছর পর রিটায়ার করব, তখন কিন্তু এই 5,000 টাকায় চলবে না। তাই আমাদেরকে, যাদের একটু খরচ বেশি, যাদের মাসে মান্থলি 1 লাখ টাকা খরচ, যাদের মান্থলি 20,000 টাকা খরচ, এখন যদি 20,000 টাকা খরচ হয়, আজ থেকে 20 বছর বা মুদ্রাস্ফীতি কীভাবে আমি জানি না, সেরকমভাবে আজকে 20,000 টাকা খরচা হলে আমি রিটায়ার যখন করবো তখন সেটা আমার 40-50 টাকা খরচ বাড়বে। ওষুধের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ছে, চাহিদা বাড়ছে, রিচার্জের দাম বাড়ছে, দ্রব্যমূল্য যেহেতু বাড়ছে, আমাকে পেনশনটা কিন্তু বেশি নিতে হবে। তাই অটল পেনশন তো ভালো, মধ্যবিত্তদের জন্য, গরিব মানুষদের জন্য খুব ভালো, কিন্তু যারা একটু উচ্চ মধ্যবিত্ত বা যাদের মান্থলি খরচা 20,000 টাকার বেশি এখনই হয়, তারা যদি 60 বছর পর 5,000 টাকা করে পেনশনের জন্য ভাবে, তো হবে না, না? তাই অটল পেনশন খুবই ভালো, আমি কোনো বলবো না যে অটল পেনশন খারাপ। অটল পেনশন করে রাখুন। তার সঙ্গে SBI লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটি রিটায়ার্ড স্মার্ট প্রোডাক্ট আছে, খুবই সুন্দর প্রোডাক্ট, আপনারা নিয়ে রাখতে পারেন। এত সুন্দর প্রোডাক্ট কি বলবো, যে রিটায়ার স্মার্ট প্ল্যানটা মিনিমাম 20 বছর বয়স থেকে যে কেউ করতে পারে, 60 বছর বয়স পর্যন্ত করতে পারে। এখানে কি আছে, 5 বছর দেওয়া যেতে পারে, 10 বছর দেওয়া যেতে পারে, 20 বছর দেওয়া যেতে পারে, 30 বছর দেওয়া যেতে পারে। ধরে নিলাম শুভদীপ, তার বয়স আজকে এখন 30 বছর, 30 বছর পর সে রিটায়ার করবে, রিটায়ার স্মার্ট প্ল্যান নিতে চাইছে এখন থেকে। তাহলে 30 বছরে কর্পাস ভ্যালু মিনিমাম 30,000 টাকা করে যদি বার্ষিক দেয়, মানে মান্থলি 2,500 টাকা, 30,000 টাকা থেকে মিনিমাম জমা করতে পারবে ইয়ারলি বেসিসে। এবং এটার কোনো লিমিট নাই, বললাম না, যার যেমন খরচা সে সেভাবে কর্পাস ভ্যালু, ফান্ড ভ্যালু জমিয়ে রাখতে পারে। তাহলে 30 বছর আমি যদি 12% ইন্টারেস্টে ধরে নিই, যে 30 বছর শুভদীপ ঘোষ আজ থেকে 30,000 টাকা করে জমাচ্ছে 30 বছরের জন্য, তাহলে আমার কি ফান্ড ভ্যালু আসতে পারে? এটা তো ইকুইটি ফান্ডে খাটে, পেনশনের মতো। অটল পেনশন যেমন ইকুইটি ফান্ডে খাটে, রিটায়ার স্মার্ট পেনশনটা কিন্তু ইকুইটি ফান্ডে খাটে। তা যদি আমি 12% হারে রিটার্ন পাই 30 বছর বাদ, তখন আমার 81 লক্ষ টাকা ফান্ড ভ্যালু হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে 81 লক্ষ টাকা যদি ফান্ড ভ্যালু হয়ে যায়, সে 81 লক্ষ টাকার আমি যদি 7%ও পেনশন পাই, 81 লক্ষ টাকার যদি আমি 7%ও পেনশন পাই, আমার মাসে 47,250 টাকা করে পেনশন আসে। তাহলে মানে কি হলো, যে শুভদীপ ঘোষের বয়স এখন 30 বছর, আর 30 বছর পর রিটায়ার করবে, সে 30 বছরের একটা রিটায়ার স্মার্ট টার্ম নিয়ে রাখলো। 60 বছর যখন তার বয়স হবে, 81 লক্ষ টাকার ফান্ড ভ্যালু হলো। ওখানে একটা অপশান থাকবে যে 81 লক্ষ টাকা তো আপনার ফান্ড ভ্যালু হয়েছে, আপনি 60% টাকা তুলে নিতে পারবেন। যদি তখন কোনো প্রয়োজন লাগে, ছেলের কিছু প্রয়োজন লাগে, নিজের ওয়াইফের যদি কিছু প্রয়োজন লাগে, বা যদি নাতি নাতনির পড়াশোনার জন্য কিছু টাকা প্রয়োজন লাগে, আমি তুলতে পারবো, তোলার অপশান সরকার দিচ্ছে। যদি আমি তুলতে না চাই, তাহলে কি হবে, আমার এই 81 লক্ষ টাকার ফান্ড ভ্যালুটা আমার প্রত্যেক মাসে 50,000 টাকা করে আমাকে পেনশন দিতে থাকবে। কতদিন দেবে বলেছিলাম, অটল পেনশনে যেমন নিয়ম, এখানেও কিন্তু সেভাবে নেওয়া যায়। কিরকম আছে, এখানে আমি পেনশনটা নিজের মতো করে নিতে পারবো। কিরকম নিতে পারবো, আমি নিলাম 30-50,000 টাকা করে পেনশন আমার অবর্তমানে, আমি চাইছি আমার মিসেসও পেনশন নেবে, আমার মিসেসও 50,000 টাকা করে পেনশন পাবে।
এছাড়া কি হবে, যেই ফান্ড ভ্যালুটা রেখে গেলাম 81 লক্ষ টাকা, সেটা তার নমিনি পেয়ে গেল। এই অপশনটা নেওয়া যায়। আরও অপশন আছে যে আমি যতদিন থাকবো ততদিন পেনশন নেব, আমার মিসেসকে কর্পাস ভ্যালুটা দিয়ে দেবো, সে পেনশন নেবে না, সে তার পয়সা নিয়ে সে যা তার প্রয়োজন মেটাবে, সে পেনশন রাখবে কি না রাখবে তার হাতে ছেড়ে দিলাম, সেটাও করা যাবে। অথবা আমি 60 বছর গিয়ে যদি আমি কর্পাস ভ্যালুটা তুলে নিচ্ছি, সেটা করা যাবে। তাই আমার মতে বলে যে এসবিআই লাইফের রিটায়ার স্মার্ট প্ল্যানটা খুব দুর্দান্ত প্ল্যান, এবং প্রত্যেকটা মানুষের এই প্ল্যানটা অবশ্যই নিয়ে রাখা দরকার। এবং এখানে যে মিনিমাম প্রিমিয়াম অ্যামাউন্টটা বছরে 30,000 টাকা, ম্যাক্সিমামের কোনো লিমিট থাকছে না। এছাড়া এখানে কি থাকছে, পেনশন যেটা আপনি পাবেন, বছরে যে পেনশনটা পাবেন, সেই পেনশনটাতে আপনাকে ট্যাক্স জেনারেট করতে হচ্ছে না। এবার এখন নতুন যে ট্যাক্সের স্ল্যাব আছে 2.5 লক্ষ টাকার ওপর ইউলিপে ট্যাক্স পড়বে, সেগুলো তো আলাদা কর্পাস ভ্যালুতে গেলাম। কিন্তু আমি বলতে চাইছি যে যাদের মোটামুটি খরচ এখন থেকে মাসে মিনিমাম 15-20 হাজার টাকা, তার আর 10 বছর পর রিটায়ার করবে কি 20 বছর পর রিটায়ার করবে বা 30 বছর রিটায়ার করবে, তার কি এই 5,000 টাকা পেনশন তো চলবে না। তাই আমি অটল পেনশন নিয়ে, যেমন আমি বলেছি, সাধারণ মানুষকে করে রাখার জন্য খুবই ভালো স্কিম, সরকারি স্কিম, সরকার দিচ্ছে, ওখানে খুব অল্প পয়সায় আমাদের যদি একটু নিম্ন মধ্যবিত্ত মানুষ কিছু পয়সা বাঁচিয়ে যদি আমরা রিটায়ার স্মার্ট প্ল্যানটাকে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু ভীষণ বড় একটা ভবিষ্যৎ আমাদের অপেক্ষা করছে। কারণ 60 বছর পর আমরা কিন্তু আরও 20 বছর, 30 বছর, 40 বছর বাঁচবো। কতদিন বাঁচবো, কতদিন থাকবো কেউ বলতে পারবো না, কিন্তু আমি যে থাকবো, আমার যে ভবিষ্যৎ, যাতে আমাকে কারোর উপর নির্ভরশীল না হতে হয়, আমার পয়সা আমি পেনশন তুলবো, আমি সেই পয়সা আমি উপভোগ করবো, কাউকে কোনো জবাবদিহি করতে হবে না। আমার অবর্তমানে আমি যাকে নিয়ে এসেছি জীবনসঙ্গী, তাকেও আমি তার পেনশন আমি তাকে নিশ্চিত করে গেলাম। মানে কি হলো, আমি আমাদের দুজনের পেনশন নিশ্চিত করলাম, এবং আমাদের যে ছেলে মেয়েদেরকেও একটা ফান্ড ভরে রেখে গেলাম, তাদের একটা বিরাট অঙ্কের টাকা কাজে লাগবে। এছাড়া আমি কিছু প্রশ্ন পেয়েছিলাম অটল পেনশন নিয়ে, যেগুলো আমি একটু আমাকে অনেক বন্ধুরা হোয়াটসঅ্যাপ করেছে বা মেসেজ করেছে, আমি তার একটু উত্তর দিতে চাই। আমাকে এক বন্ধু বলেছে যে এপিওয়াই কোথায় করব আর কি কি ডকুমেন্ট লাগবে। এপিওয়াই হচ্ছে যে কোনো ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে, সেই সব ব্যাংকেই করা যাবে অটল পেনশন। আর এপিওয়াই করতে লাগবে নমিনির নাম, নমিনির জন্ম তারিখ, নমিনি যদি আধার কার্ড থাকে আধার কার্ড নম্বর, এগুলো আপনাকে দিতে হবে। আরেকজন বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, আমি সব খাতায় নোট করে রেখেছি, আমি এগুলো আস্তে আস্তে উত্তর চাই ভিডিওর মাধ্যমে। এপিওয়াই করতে কি মাসে মাসে টাকা দিতে হবে? এপিওয়াই করতে যে মাসে মাসে দেওয়ার কোনো ব্যাপার নয়। এপিওয়াইটা আপনার মাসে মাসে দেওয়া যায়। কেউ যদি 3 মাস ছাড়া চায় 3 মাস ছাড়া দিতে পারবে, কেউ 6 মাস ছাড়া চাইলে 6 মাস ছাড়া দিতে পারবে, বা কেউ বছরে দিতে চাইলে বছরে। এবং টাকাটা ডিবিটির মাধ্যমে ডিরেক্ট ব্যাংক থেকে কিন্তু অটো ডেবিট হয়ে কেটে যাবে। এখানে ম্যানুয়ালি অটল পেনশনের অ্যাকাউন্টে টাকা জমা করা যায় না। আর একজন বন্ধু প্রশ্ন করেছে, যদি এপিওয়াই না চালাতে পারি তাহলে কি তুলতে পারবো? অবশ্যই পারবেন তুলতে। এপিওয়াই ধরুন আপনি করেছেন, 6 মাস দিয়েছেন, 6 বছর দিয়েছেন, 10 বছর দিয়েছেন, আপনার যা ফান্ড ভ্যালু হবে, একটা প্রাণ নাম্বার জেনারেট হয়, একটা প্লে স্টোরে আপনারা দেখবেন অটল পেনশন যোজনা বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে গিয়ে আপনি প্রাণ নাম্বার মারবেন, ওখানে আপনার পেনশন ভ্যালুটা দেখাবে, আপনি দেখতে পাবেন আপনি কত টাকা পেনশনে জমেছে। আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, যেই ব্যাংকে পেনশনটা করেছেন, সেই ব্যাংকে দরখাস্ত করবেন, আমি অটল পেনশন ক্লোজটা বন্ধ করতে চাইছি, আপনার বন্ধ হয়ে যাবে। আরেক বন্ধু বলেছেন যে অটল পেনশন কি আপগ্রেড করানো যায় বা নমিনি পরিবর্তন করা যায়? হ্যাঁ, অবশ্যই যাবে। অটল পেনশন যোজনা আমি যদি 1,000 টাকা পেনশন নিয়ে থাকি, আমি 2,000 টাকায় আসতে পারবো, 2,000 টাকা নিয়ে থাকলে 5,000 টাকা আসতে পারবো, কোনো অসুবিধা নেই। আর যে কোনো সময় আমি ফান্ড ভ্যালু চেক করতে পারবো। আরেকটা প্রশ্ন করেছে যে এপিওয়াই এর টাকা কি আমি প্রতি মাসে মাসে যদি দিতে না পারি তার কি হবে? আমার শেষ প্রশ্ন, এটা বলে ভিডিওটা শেষ করব। যদি অটল পেনশনের টাকা আমি মাসে দিতে না পারি, কোনো অসুবিধা নাই, আমি পরে যখন আমার টাকা হবে আমি অ্যাকাউন্টে রেখে দেবো, টাইম মতো আমার অটল পেনশনের টাকা আমার কেটে নেবে। কিছু টাকা ফাইন কাটবে, যেহেতু আমি লেট পেমেন্ট করছি, আর সরকার তো আমাকে সুবিধা থেকে বঞ্চিত করছে না, 5,000 টাকা পেনশন 5,000 দেবে, সেজন্য আমার কিছু টাকা ফাইন কাটবে, কিন্তু অটল পেনশনটা বন্ধ হবে না, আমি পরে 1 বছরের টাকা একসাথে দিতে পারি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আরো ভালো নিয়ে আসবো। আমি তো অ্যাডভাইজার, আমি শুধু অ্যাডভাইস দেবো, করা না করা আপনারা ভেবে দেখবেন। কোনো কিছু
অসৎ উদ্দেশ্য কিছু বলবো না, আরও ভালো ভালো নতুনত্ব কিছু নিয়ে আসবো। আপনাদেরকে জিজ্ঞাসা থাকলে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দেবো। আমি নতুন তো এখন করছি, সেজন্য আমি খাতায় লিখে লিখে একটু এন্ট্রি করছি, আমি খাতায় লিখে রাখবো। আমি আপনাদের নেক্সট ভিডিওতে আবার কিছু উত্তর দিতে থাকবো। নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে কথা বলবো অটল পেনশন যোজনা বা এপিওয়াই। এপিওয়াই কি আমাদেরকে আগে জানতে হবে। এপিওয়াই হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, অটল পেনশন যোজনা, যেখানে পেনশনটা গ্যারান্টেড পেনশন, মানে 1000 টাকা থেকে যে কোনো ভারতবর্ষে লোক 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন এখানে নিতে পারে। পেনশন কেন করা উচিত? আমরা দেখেছি সার্ভে করে যে সারা ভারতবর্ষের বুকে মাত্র 3 থেকে 4% লোকের পেনশন আছে। আচ্ছা, এখন আমরা দেখছি যে একটা মানুষ 60 বছর পরেও দীর্ঘ 20 বছর 30 বছর বেঁচে থাকছে, এবং তাদের যে খরচ, ওষুধ খরচ বলতে পারেন, হাত খরচ বলতে পারেন, বা কিছু কিছু ছোট ছোট তাদের হাত খরচা যেগুলো তারা সন্তানের কাছ থেকে চাইতে লজ্জা পাচ্ছে, তার জন্য কি যদি পকেটে একটু পেনশন থাকে তাহলে কি ভালো হয় না? সেই জন্য আমরা আজ থেকে ভাববো যে আমরা ভবিষ্যৎটা কিভাবে সুরক্ষিত করব। এখন তো আমরা ইনকাম করছি, এখন আমাদের চলে যাচ্ছে, কাল যখন ইনকাম থাকবে না, যখন বয়স হয়ে যাবে, যখন আমাকে ছেলের ওপর, মেয়ের ওপর, নাতি নাতনির ওপর নির্ভরশীল হতে হবে, তখন আমি কি করব? তার জন্য আমাকে পেনশন অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। পেনশন প্ল্যান ভারতবর্ষের বুকে অটল পেনশনের থেকে এত কম পয়সায় কেউ পেনশন দেবে না। ধরে নিলাম রামের বয়স 18 বছর। 18 বছর বয়সের জন্য আমাকে দিতে হবে মাত্র 210 টাকা। যদি আমি 18 বছর বয়সী 210 টাকা করে রাম সঞ্চয় করে আজ থেকে, তার 60 বছর বয়স পর্যন্ত দিতে হবে, এবং 60 বছর বয়স থেকে কি হবে, প্রত্যেক মাসে 5000 টাকা করে পেনশন আসবে। এই পেনশনটা কতদিন আসবে? রামবাবু যতদিন জীবিত থাকবেন ততদিন 5000 টাকা করে পেনশন আসবে। ধরলাম রামবাবু 20 বছর জীবিত আছেন, 60 বছর থেকে 20 বছর 80 বছর পর্যন্ত উনি 5000 টাকা করে পেনশন পাবেন। ওনার অবর্তমানে ওনার যে স্ত্রী থাকবে, ওনার যে ওয়াইফ, তিনিও কিন্তু ওই সম পরিমাণ পেনশন 5000 টাকা করেই পাবেন। উনিও ধরে নিলাম 20 বছর পাবে। মানে কি হচ্ছে, আমি যে 210 টাকা করে জমাতে থাকি, 18 বছর বয়স, 60 বছর পর্যন্ত দিলাম, তারপরে আমি পেনশন উপভোগ করলাম, আমার অবর্তমানে আমি যাকে নিয়ে এসেছি আমার অর্ধাঙ্গিনীকে, তাকেও সুরক্ষিত করলাম, তারও পেনশনটা আমি গ্যারান্টেড করলাম 5000 টাকা করে। এর সাথে কি থাকবে? এর সাথে গভর্নমেন্ট দিচ্ছে 8,50,000 টাকার ফান্ড ভ্যালু, যেটা আমার স্ত্রীরও অবর্তমানে আমাদের ছেলে মেয়েরা পাবে। তাহলে আপনারা বলুন যে এত ভালো পেনশন স্কিম কি কোথাও আছে, বা কোন স্কিমে আছে ভারতবর্ষের বুকে যে মাত্র 210 টাকা করে জমাবেন মাসে, তার বিনিময়ে 5000 টাকা করে পেনশন? হ্যাঁ, এবার একটু বয়স যদি বাড়ে সেক্ষেত্রে কি হবে, একটু বাড়বে। 18 বছর বয়সী ছেলেটাকে তো দিতে হচ্ছে 32 বছর জমা দিতে হচ্ছে। যদি কারো 40 বছর বয়স হয় তাকে একটু বেশি দিতে হবে। 40 বছর বয়স হলে দিতে হবে 1454 টাকা করে। 40 বছর পেরিয়ে গেলে কিন্তু আমি আর এই পেনশন নিতে পারবো না। এটা কেবলমাত্র 18 থেকে 40 বছর বয়সীদের মধ্যে। এরপরে আগামী দিনে আমি আরো ভিডিও নিয়ে আসবো, যেটা 40 বছর বয়সী লোকেদেরও করানো যাবে। আবার গভর্নমেন্টের স্কিম আছে এনপিএস,